একটি কোর্টরুম যেখানে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সত্যিই কি সবাই ন্যায় পায়? একজন মা যার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, একটি অপরাধ যা সমাজের মুখে কালি ছড়িয়েছে, আর একজন তরুণ আইনজীবী যিনি তার প্রাক্তন গুরুর বিরুদ্ধে লড়াই করছেন, আর একজন গুরু যিনি আইনের মোড় ঘুরিয়ে দিতে পারেন নিজের ইচ্ছা মতো। কিন্তু যখন ন্যায়বিচার বিলম্বিত হয় তখন একজন মা নিজেই হয়ে ওঠেন বিচারক, জুরি এবং জল্লাদ। এই গল্প শুধু আইনের নয়, এটি একটি মায়ের প্রতিশোধের, একটি আইনজীবীর সংগ্রামের এবং একটি সমাজের প্রতিফলন যেখানে ন্যায়বিচার কখনো কখনো দূরের স্বপ্ন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছে কন্নড় ভাষায় সদ্য মুক্তি পাওয়া কোর্টরুম ড্রামা থ্রিলার মুভি যুদ্ধকাণ্ডা চ্যাপ্টার 2 এর কথা। কর্ণাটকা ফাস্ট ট্র্যাক কোর্ট। জ্যাকি নামে একটি ছেলের শুনানি চলছে। জ্যাকির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তার এভিডেন্স হিসেবে জ্যাকির ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট সাবমিট করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ডিএনএ রিপোর্ট না আসায় কোর্ট এই কেসটিকে পোস্টপোন করে দেয়। মূলত নিবেদিতা নামে এই মেয়েটি জ্যাকির বিরুদ্ধে মামলা করেছিল, তাই জ্যাকি যাওয়ার সময় নিবেদিতাকে বুড়ো আঙুল দেখিয়ে যায় যে তুমি আমার কিছুই করতে পারবে না। এরপর নিবেদিতা মন খারাপ করে কোর্ট থেকে বের হয়ে যাচ্ছিল। জ্যাকির বড় ভাই জোনার্ধন একজন রানিং এমপি, আর সেই ক্ষমতা বলেই জ্যাকি এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু নিজের চোখের সামনে জ্যাকিকে এভাবে ঘুরে বেড়াতে দেখে নিবেদিতা কিছুতেই সেটা সহ্য করতে পারছে না। তবে নিবেদিতা সাধারণ একজন মেয়ে, তার আর করারই বাকি আছে, এজন্য নিবেদিতা চলেই যাচ্ছিল। তবে নিবেদিতা তার কারে বসে কিছু একটা চিন্তা করে, আর এরপর জ্যাকিরা যখন কোর্ট থেকে বের হচ্ছিল ঠিক তখনই নিবেদিতা কার থেকে নেমে সামনে দিয়ে আসা সাব ইন্সপেক্টরের গান নিয়ে জ্যাকিকে শ্যুট করে দেয়, আর জ্যাকিও অন দি স্পট মারা যায়। পুলিশও নিবেদিতাকে অ্যারেস্ট করে, কিন্তু নিবেদিতার মতো সাধারণ একটি মেয়ে কোর্টের সামনে জ্যাকিকে কী কারণে গুলি করে মারল আর জ্যাকির বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সেটা জানতে আমাদেরকে কয়েক মাস পিছে ফিরে যেতে হবে। আমাদের ভারত নামে একজন তরুণ লয়ারকে দেখানো হয়। ভারতের বাবা মা আত্মীয় স্বজন কেউই নেই, ভারত একজন অনাথ। আজ ভারতের ল কলেজের কনভোকেশন সিরেমনি, তাই সকাল সকাল ভারত রেডি হয়ে তার কলেজে চলে যায়। আর এই কনভোকেশন সিরেমনিতে চিফ গেস্ট হিসেবে শহরের সবথেকে নামকরা ক্রিমিনাল লয়ার রবার্ট ডিসুজাকে ইনভাইট করা হয়। এই রবার্ট ডিসুজা শহরের বিখ্যাত একজন ক্রিমিনাল লয়ার, এক কথায় সব লয়ারের আইডল বলতে পারেন। তেমনি ভারতের কাছেও রবার্ট ডিসুজা তার একজন গুরুর মতো। ভারত তার পড়াশোনার খরচ জোগাতে একটি বেকারির অ্যাকাউন্টস দেখাশোনা করত, আর সে যেহেতু ল কমপ্লিট করে ফেলেছে তাই এখন তাকে একজন লয়ার হতে যে কোনো একটি ল ফার্ম বা লয়ারের সাথে কাজ করতে হবে। তাই ভারত তার বেকারির মালিককেও জানায়। ভারত যখন এখানে এসেছিল তখন ভারতের খুব খারাপ অবস্থা ছিল, বাবা মা ছিল না, মাথার উপর ছাদ ছিল না, পোশাক ছিল না, খাবার ছিল না। আর আজ ভারত কষ্ট করে এতদূর পর্যন্ত পৌঁছেছে, তাই ভারতের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সে ভারতকে হাসি মুখে ছেড়ে দেয়। এরপর ভারত বিভিন্ন ল ফার্মে যোগাযোগ শুরু করে, কিন্তু যেখানেই যাচ্ছে সেখানেই এক্সপিরিয়েন্স লোক যাচ্ছে, কারণ এক্সপিরিয়েন্স ছাড়া লোকদেরকে কেউই নিতে চাচ্ছে না, কারণ যে কিছু জানেই না তাকে কেন তারা টাকা দিয়ে রাখবে। এজন্য ভারত একটার পর একটা ল ফার্ম খুঁড়িয়ে যাচ্ছে। আর এভাবে ঘুরতে ঘুরতে ভারতের একদিন তার মতোই একজন তরুণ লয়ারের সাথে কথা হয়, আর সে ভারতকে নাগাভূষণ অ্যাসোসিয়েট নামে একটি ল ফার্মের খবর দেয় যে গত সপ্তাহে সে সেখান থেকে চাকরি ছেড়ে এসেছে, তাই সেখানে যোগাযোগ করলে হয়তোবা ভারতের কিছু হতে পারে। তাই ওই লোকটির কথা মতো ভারত নাগাভূষণ অ্যাসোসিয়েটে গিয়ে দেখা করে, আর এখানে নাগাভূষণের সাথে কথা বললে নাগাভূষণ ভারতের সবকিছু চেক করে বলে তোমাকে আমরা এখানে চাকরিতে রাখতে পারবো, তবে তোমাকে কোনো বেতন দিতে পারবো না। এখানে ভারত একটি কন্ডিশনে কাজ করতে পারবে, তা হচ্ছে যদি ভারতের কাছে কোনো কেস আসে তাহলে ভারত ওই কেস থেকে যে পরিমাণ টাকা আর্ন করবে এই ল ফার্ম তার 60% রেখে দিবে আর 40% ভারত পাবে। এমনিতে তো বাইরে কোথাও জব পাচ্ছে না, এটাই তার একমাত্র সুযোগ, তাই ভারত আর এই সুযোগটি হাতছাড়া করতে চায় না। ভারত এই ল ফার্মে ঢুকে পড়ে, কিন্তু আস্তে আস্তে ভারত বুঝতে পারছিল এখানে ঢুকে সে বোকার মতো কাজ করেছে, কারণ এখানে তার মতো অনেকেই আছে যারা মাসের পর মাস বিনা বেতন এসে বসে থাকে, কারোর কাছে কোনো কেস নেই। দুই একটা কেস আসলে এই ল ফার্মের যারা খুব ভালো লয়ার তারাই সেগুলো হ্যান্ডেল করে, আর এভাবে ভারতের দিনের পর দিন কাটতে থাকে। ভারত একটি ভালো কেসের আশায় অপেক্ষা করছে, আর এরপর একদিন তাদের ল ফার্মের মিটিংয়ে নাগাভূষণ তাদের লিগেল কনসালটেন্ট স্বপ্নার সাথে পরিচয় করিয়ে দেয়, আর সেদিনই ভারত স্বপ্নাকে প্রথম দেখে। তবে এই মিটিংটা ছিল নাগাভূষণের একজন বন্ধুর একটি কেসকে কেন্দ্র করে, আর ওই কেসটি ছিল একটি মোলেস্টের কেস, মানে তার বন্ধুর কোম্পানির রিসেপশনিস্টকে সে রিসোর্টে যেতে বলেছিল, আর ওই মেয়েটা নিয়ে কমপ্লেন করেছে। ওই মেয়ের কাছে তার কল রেকর্ড আছে, তাই এত স্ট্রং এভিডেন্স থাকার পর তাকে কিভাবে তারা ছাড়াতে পারবে সেজন্য মূলত সবার থেকে যার যার অভিব্যক্তি জানতে চাওয়া হচ্ছে। যদিও ভারত নতুন, তারপর ভারত তার নিজের মতো করে তার অভিব্যক্তি জানায়।
তবে ভারতের অভিব্যক্তির মধ্যে বেশ কিছু পয়েন্টও আছে, কিন্তু নাগাভূষণের কাছে ওই পয়েন্টগুলো একদমই বেকার, তাই ভারতকে মিটিং থেকে বের করে দেয়। এভাবে 2 মাস কেটে যায়। ভারতের কাছে না কোনো কেস আসছে, না ভারত কিছু করতে। অবশেষে বাধ্য হয়েই ভারত নাগাভূষণের সাথে দেখা করে এবং যে কোনো মূল্যে একটি কেস দিতে বলে। তখন নাগাভূষণ তার এখানে 6 মাস পড়ে থাকে একটি অ্যাক্সিডেন্টের কেস দেয় আর স্বপ্নের সাথে দেখা করে এই কেসের বিষয়ে ডিটেলস জেনে নিতে বলে। এজন্য ভারত স্বপ্নের সাথে দেখা করে আর স্বপ্না ভারতকে ওই কেসের বিষয়ে সবকিছু খুলে বলে। আর এটা ভারতের প্রথম কেস, তাই যে কোনো মূল্যে ভারতকে এই কেসটি জিততে হবে। আর ভারত এখানে বুদ্ধির আশ্রয় নেয়। ভারত প্রথমেই জাজের পিয়নর থেকে জাজের বিষয়ে কিছু পার্সোনাল তথ্য জেনে নেয়। আর কোর্টের অধিবেশন শুরু হলে ভারত সেগুলো অ্যাপ্লাই করে আর ভারত তার প্রথম কেসটি জিতেও যায়। আর এরপর থেকে ভারত এবং স্বপ্নার মধ্যে ঘনিষ্ঠতা শুরু। ভারতও মাঝে মধ্যে যে কেসগুলো পাচ্ছে তা দিয়ে তার অনায়াসে কেটে যাচ্ছে। আবার ভারতের সাথে স্বপ্নার ঘনিষ্ঠতা একসময় ভালোবাসাতে রূপ নেয়। এরপর একদিন ভারতের একটি কেসের শুনানিতে ভারত কোর্টে আসে। তবে ভারতের কেসের শুনানির আগে নিবেদিতের কেসের শুনানি চলছিল। আর ওই সময় মূলত জাকিডিয়ানের রিপোর্ট না আসাতে কোর্ট এই কেসটিকে আবারও পোস্টপোন করে দিয়েছিল। এরপর যা যা ঘটেছিল তা আমরা আগেও দেখেছি। নিবেদিতা এখান থেকে বের হওয়ার সময় এসআইয়ের গান ছিনে নিয়ে জাকিকে শ্যুট করে কোর্টের সামনেই মেরে ফেলেছিল। আর ভারতও নিজের চোখে এই দৃশ্যটি দেখেছিল। এখান থেকে সিন প্রেজেন্টে কোর্ট চত্বরে এত লয়ার এবং এত পুলিশের মধ্যে জাকিকে গুলি করে মারায় নিবেদিতার কেসটি এখন পুরো দেশের সামনে। আর এরপরই নিবেদিতাকে কোর্টে আনা হয়। তবে নিবেদিতার বিরুদ্ধে জাকিকে খুন করার আরোপ আনলে নিবেদিতার কাছে যখন জানতে চাওয়া হয়, নিবেদিতা বলে, আমি তো কাউকে খুন করিনি, আমি কিছু করিনি। আর বলতে বলতে নিবেদিতা ঘাবে যাচ্ছিল। হঠাৎই নিবেদিতা বেহুশ হয়ে পড়ে আর নিবেদিতাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়। এদিকে আবার নিবেদিতার কেসে নিবেদিতার পক্ষে কোনো লয়ার অ্যাপয়েন্ট করা হয়নি। তাই যতদিন পর্যন্ত নিবেদিতার লয়ার অ্যাপয়েন্ট করা না হচ্ছে আর নিবেদিতা সুস্থ না হচ্ছে, ততদিন পর্যন্ত কেসের কার্যক্রম বিরতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আমি আগেও বলেছিলাম, জাকির ভাই জানার একজন রানিং এমপি, আর সবার ফোকাস এখন নিবেদিতা কেসের প্রতি। এই জন্য জনার্দনের লয়ার এই কেসটি আর কন্টিনিউ করতে চাচ্ছে না, কারণ সে ভয় পাচ্ছে সামনে যদি জেকির কুকর্মের কাছে প্রকাশ হয়ে যায় তাহলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। এজন্য সেই কেস থেকে সরে পড়ে। অন্যদিকে নিবেদিতা এই ঘটনাগুলো ভারতের চোখের সামনে ঘটেছিল, এই জন্যই ভারত হসপিটালে গিয়ে নিবেদিতার সাথে দেখা করে। ভারত প্রথমে নিবেদিতাকে তার পরিচয় দেয়। আর ভারত একজন লয়ার শুনে নিবেদিতা বলছিল, আপনি কি আমার কেসটি লড়বেন? ভারত বলে, আমি আপনাকে আগেই কথা দিতে পারছি না, তবে এক্স্যাক্টলি কী ঘটেছিল আপনি যদি আমার সাথে শেয়ার করেন, আমি আশা করি আমি আপনাকে হেল্প করতে পারবো। আর এরপরে নিবেদিতা পুরো বিষয়টা খুলে বলে। সিন চলে যায় পাস্টে। নিবেদিতার স্বামী আর্মিতে চাকরি করা অবস্থায় মারা গিয়েছিল। এরপর থেকে নিবেদিতা তার 6 বছরের মেয়ে শ্যামলীকে নিয়ে বসবাস করছে। শ্যামলী পড়াশোনায় খুবই ভালো, আর নিবেদিতা একটি প্রাইভেট কোম্পানিতে জব করছে। আর সেই জন্যই নিবেদিতা প্রতিদিন শ্যামলীকে স্কুলে দিয়ে বা নিয়ে আসতে পারে না। এই জন্য রেগুলার একটি অটো ঠিক করা আছে যে প্রতিদিন শ্যামলীকে স্কুলে দিয়ে আসে এবং নিয়ে আসে। শ্যামলী বেলুন খুব পছন্দ করত, তাই সবসময় বেলুন নিয়ে খেলা করত। আর এজন্যই নিবেদিতা মাঝে মধ্যে শ্যামলীকে অনেক বকাও দিত। এরপর একদিন প্রতিদিনের মতোই নিবেদিতা শ্যামলীকে স্কুলে পাঠিয়ে নিজের অফিসে চলে যায়। কিন্তু স্কুল শেষ হওয়ার পর শ্যামলী তার স্কুলের গেটের সামনে ওই অটোচালকের অপেক্ষা করছিল। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও অটোচালক আসছিল না। এজন্য একসময় শ্যামলী নিজেই বাড়ির পথে রওনা হয়ে যায়। অন্যদিকে নিবেদিতাকে দেখা যায় অফিস শেষ করে বাড়িতে এসেছে, কিন্তু বাড়িতে এসে দেখে শ্যামলী এখনও বাড়িতে পৌঁছায়নি। সাথে সাথে নিবেদিতা ওই অটোচালককে কল করে জানতে চায়, আপনি শ্যামলীকে কখন ড্রপ করেছিলেন? কিন্তু অটোচালক বলে, ম্যাডাম আমি তো গ্রুপে মেসেজ করে বলে দিয়েছিলাম যে আজ আমি পিক আপ করতে পারবো না। সাথে সাথে নিবেদিতা চেক করে দেখে আসলেই তো কাজের চাপে সে চেক করতে পারেনি। আর তখনই নিবেদিতার মাথা নষ্ট হয়ে যায়। তাহলে শ্যামলী কোথায় গেল? নিবেদিতার সাথে সাথে স্কুলে চলে যায় আর স্কুলের গেটে গিয়ে জানতে পারে শ্যামলী অনেক আগে এখান থেকে চলে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই শ্যামলী যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন পাশে একটি লাল রঙের সুইফট কারের মধ্যে জ্যাকি মাদক সেবন করছিল। আর জ্যাকি তখন শ্যামলীকে দেখে শ্যামলীকে ডেকে তার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু শ্যামলী অপরিচিত কারোর সাথে কথা বলতে চাচ্ছিল না। পাশে এক বেলুন বিক্রেতাকে বেলুন বিক্রি করতে দেখে শ্যামলী সেদিকে তাকিয়েছিল। শ্যামলীর বেলুনের প্রতি দুর্বলতা বুঝতে পেরে শ্যামলীকে বেলুন কিনে দিয়ে তার কারে করে নিয়ে যায়। জ্যাকি শ্যামলীকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে নিজের হিংস্রতা মেটায়। আবার এদিকে শ্যামলীকে খুঁজে না পেয়ে নিবেদিতা পুলিশে কমপ্লেন করে। আর পুলিশও শ্যামলীর ডিটেলস এবং ফটো নিয়ে সব জায়গায় শ্যামলীকে খুঁজতে শুরু করে। নিবেদিতা বাড়ি ফিরে এসেছে ঠিকই, কিন্তু নিবেদিতা এক মুহূর্ত স্বস্তি পাচ্ছে না। আবার নিবেদিতা কল্পনা করছে একটি হিংস্র নেকড়ে শ্যামলীর দিকে এগিয়ে যাচ্ছে, আর শ্যামলী বারবার বলছে, মা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। এর মধ্যে পুলিশ নিবেদিতাকে মর্গে নিয়ে যায়, আর সেখানে একটি বাচ্চা মেয়ের লাশ দেখালে নিবেদিতা জানায় এটা শ্যামলীর নাম। একমাত্র মেয়েকে খুঁজে না পেয়ে যতই সময় পার হচ্ছে নিবেদিতা ততই পাগল হয়ে যাচ্ছে। এদিকে পুলিশও শহরে বিভিন্ন জায়গায় শ্যামলীকে খুঁজে বেড়াচ্ছে।
তবে এরপরে ওই বেলুন বিক্রেতাকে শ্যামলীর ফটো দেখালে সে জানায় লাল রঙের একটি সুইফট গাড়ি করে শ্যামলীকে কেউ নিয়ে গিয়েছিল। এই জন্য পুলিশ এই সুইফট গাড়ির তল্লাশি শুরু করে। আর খুঁজতে খুঁজতে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে জ্যাকির ওই লাল রঙের সুইফট গাড়িটি পেয়েও যায়। আর রাত নাগাদ তারা শ্যামলীকে উদ্ধার করতে পারে। তবে শ্যামলীর অবস্থা একদমই খারাপ। শ্যামলীর শরীরের মধ্যে শুধু প্রাণটা আছে। শ্যামলীকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সিন প্রেজেন্টে নিবেদিতা ভারতকে জানায় ওই দিনের পর থেকে এখন পর্যন্ত শ্যামলী কুমাতে আছে। নিবেদিতার কথায় ওই ঘটনা 6 মাস পার হয়ে গেছে। কোর্ট বিচারকাজ শুরু না করে সেই বাহানা দিয়ে কেসটিকে পোস্টপোন করে যাচ্ছে। আর একসময় তো যাকে বেলে মুক্তিও পায়। আর এরপর থেকে যখনই কেসে শুনানির জন্য নেওয়া হতো তখনই যাকে কেমনভাবে যেন নিবেদিতার দিকে তাকাতো। আর এসব দেখে নিবেদিতা একদমই সহ্য করতে পারত না। আর যে পশুটার জন্য তার মেয়েটা এখন হসপিটালে কোমাতে রয়েছে সেই পশুটা তার সামনে দিয়ে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। এটা কোন মাইবা সহ্য করতে পারবে? তবে এসব বলতে বলতে নিবেদিতা বলছিল, এখন যদি আমার জেল হয় আমার মেয়েটার কি হবে? আর এটা নিয়ে নিবেদিতা এখন সবথেকে বেশি চিন্তিত, কারণ সে জেলে গেলে তার মেয়েটা অনাথ হয়ে যাবে। অবশ্য ভারত নিবেদিতাকে সান্ত্বনা দেয় যে আপনি চিন্তা করবেন না, আমি নিজেও একজন অনাথ। তাই ভারত নিবেদিতার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপর ভারত শ্যামলীর হসপিটালে গিয়ে শ্যামলীকেও দেখে আসে। তবে ভারত নিবেদিতার কেসটি লড়তে চাইছে এটা জানার পর স্বপ্না বলছিল, নিবেদিতা বা শ্যামলীকে তুমি সাহায্য করতে চাও সেটা ঠিক আছে, কিন্তু নিবেদিতার এই কেসটি লড়তে হলে যেই পরিমাণ ট্যালেন্ট প্রয়োজন সেটা তোমার নেই, তোমার কোনো এক্সপিরিয়েন্সও নেই। এমনকি নিবেদিতার কেসের কথা শুনলে শহরের বড় বড় লয়াররাও এই কেসটি নিতে রাজি হচ্ছে না। আর কোর্ট চত্বরে এতগুলো মানুষের সামনে ঘটনাটি ঘটেছে, এখানে তো ডিফেন্ড করার মতো কোনো সুযোগই নেই। অন্যদিকে এমএলএ জানার রবার্ট ডিসুজার সাথে দেখা করে। আর সবকিছু জানার পর রবার্ট এই কেসের বিনিময়ে 3 কোটি টাকা দাবি করে। অবশ্য জানাদারের কথা, সামনের নির্বাচন যে কোনো মূল্যে ওই মেয়েকে দোষ সাব্যস্ত করতে হবে। এই জন্য জানাদান ডিসুজার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপরেই মিডিয়াতে আসে এমএলএ জনার্দনের ভাইয়ের কেসটি শহরের সবথেকে বিখ্যাত ক্রিমিনাল লয়ার রবার্ট ডিসোজা লড়ছে। আর এটা জানার পর ভারত যে ল ফার্মে কাজ করে সেখানের মালিক স্পষ্ট বলে দেয়, যে ব্যক্তি তোমার সামনে ডিফেন্ড করতে আসছে তুমি তার সামনে 5 মিনিটও টিকতে পারবে না। আর এই কেসটি তুমি যদি হেরে যাও তোমার সাথে আমার ল ফার্মেরও মান সম্মান চলে যাবে। তাই তার কথা তুমি কিছুতেই এই কেসটি লড়তে পারবে না। কিন্তু কে কি বলল ভারতে তাতে কিছুই আসে যায় না। ভারত যে কোনো মূল্যে নিবেদিতা শ্যামলীর পাশে দাঁড়াবে। তাই ভারত সবার কথা উপেক্ষা করে কারাগারে গিয়ে নিবেদিতার সাথে দেখা করে নিবেদিতার কেসটি নিয়ে নেয়। এরপর ভারত কেস সম্পর্কিত সব তথ্য জোগাড় করে কেস স্টাডি শুরু করে। আর এরপরই কেসের ট্রায়াল শুরু হয়। আর ভারত যেহেতু একাই এই কেসটি লড়ছে তাই ভারতকে সাপোর্ট দিতে স্বপ্ন এসেছে। এমনকি রবার্ট ডিসুজাকে দেখে ভারত একটু ভয়ও পাচ্ছিল। এরপর কোর্টের অধিবেশন শুরু হলে রবার্ট প্রথমেই কোর্টকে বলে, নিবেদিতা জ্যাকির নামে যে মামলা করেছিল সেই মামলার ডিএনএ রিপোর্ট আসতে লেট হওয়ায় কোর্ট কেসটিকে পোস্টপোন করেছে। আর সেটা নিবেদিতা সহ্য করতে পারেনি। নিবেদিতার কাছে জ্যাকির বাঁচার কোনো অধিকারই ছিল না। এই জন্য নিবেদিতা কোর্ট চত্বরে সবার সামনে পুলিশের গান দিয়ে জ্যাকিকে গুলি করে মেরেছে। আর জ্যাকির বিরুদ্ধে কেস থাকলেও জ্যাকি কিন্তু তখনও দোষী প্রমাণিত হয়নি। তাই নিবেদিতার হাইন হাতে তুলে নেওয়ার কোনো অধিকারও নেই। ওই ঘটনার যথেষ্ট প্রত্যক্ষ দোষীও আছে। এই জন্য রবার্টের কথা, এই কেসে ডিফেন্ড করার সুযোগ দিয়ে সময় নষ্ট না করে নিবেদিতার সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। তবে ভারতের কথা, নিবেদিতা যদি কোনো অন্যায় করে থাকে তারপরও তার ডিফেন্ড করার অধিকার আছে। ভারত কোর্টকে নিবেদিতার মেয়ে শ্যামলীর ফটোটি দেখায় এবং বলে, নিবেদিতার এই মেয়েটি পড়াশোনায় খুব ভালো ছিল। আজ হয়তোবা স্কুলের 2nd স্ট্যান্ডার্ড বা 3rd স্ট্যান্ডার্ড প্রমোট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে আজ মেয়েটি হসপিটালে কোমায় রয়েছে। কারণ জ্যাকি নামে ওই পশুটি শ্যামলীকে কিডন্যাপ করে মলেস্ট করেছিল। আর তার জন্যই শ্যামলীর এই অবস্থা। এর কয়েকদিনের মধ্যেই পুলিশ জ্যাকিকে অ্যারেস্টও করে, এমনকি কোর্টেও আনা হয়েছিল। কিন্তু কোর্টে এই কেসটি 1 মাস, 2 মাস, 6 মাস পোস্টপোন হতে হতে 2 বছর গড়িয়ে গেছে। একদিকে নিবেদিতার মেয়েটা হসপিটালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অন্যদিকে যেই ব্যক্তির জন্য তার মেয়ের এই অবস্থা সেই ব্যক্তির শাস্তি তো দূরের কথা, সে নির্দ্বিধায় সমাজের মধ্যে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। আর এই কারণে নিবেদিতা ডিপ ডিপ্রেশনে চলে গিয়েছিল। তাই নিবেদিতা আইন নিজের হাতে তুলে নেয়নি, আইন নিবেদিতাকে নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য করেছে। অবশ্য রবার্ট বারবারই বলছে শ্যামলীর কেস আর নিবেদিতার কেস সম্পূর্ণ আলাদা দুটি কেস, তাই দুটাকে একসাথে জড়ানোর কোনো মানেই হয় না। এরপর রবার্ট নিবেদিতাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রবার্ট নিবেদিতাকে প্রথমে ওই শ্যামলীর কেসের কথা বলে, যে তারপর তো পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, কোর্টেও এনেছে, সে যদি অন্যায় করে থাকে কোর্ট তো তার শাস্তি দিত। নিবেদিতা তখন বলে ওঠে, কবে দিত? আর নিবেদিতার এই কথা শুনেই রবার্ট কোর্টকে বলে,
তার মানে নিবেদিতার এই কথা স্পষ্টই প্রমাণ হয়ে যাচ্ছে নিবেদিতা জ্যাকির প্রতি একটা রাগ ছিল, আর সেই প্রতিশোধের জন্যই সে প্রি প্ল্যান করে জ্যাকিকে খুন করেছে। অবশ্য ভারতের কথা, যদি এটা প্রি প্ল্যান মার্ডারই হতো তাহলে নিবেদিতা বাড়ি থেকে ছুরি অথবা গান নিয়ে আসত, পুলিশের গান নিয়ে গুলি করত না। তবে রবার্টের এই কথার পর ভারত নিবেদিতাকে জিজ্ঞাসাবাদ করে কোর্টকে বলে যে নিবেদিতা ওই ঘটনার আগে জ্যাকিকে চিনতেও না, জ্যাকি সম্পর্কে কিছু জানতেও না, তাই এটা কোনো প্রি প্ল্যান করা কোনো কিছুই না। নিবেদিতা কি করেছে শুধু সেটা না দেখে নিবেদিতা কেন এটা করলো সেই দিকে ফোকাস করা উচিত। এরপর কোর্ট নতুন একটি ডেট দেয়, আর নিবেদিতার এই কেসটি নেয় ভারতও এখন সবার সামনে, ভারতও এখন পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছে। মিডিয়া এখন ভারতের পিছে ছুটছে। অবশ্য ভারত এই বিষয়ে কোর্টের বাইরে কোনো কিছুই বলতে চাইছে না। এর মধ্যে ভারত নিবেদিতার সাথে দেখা করে নিবেদিতাকে কোর্টের সামনে ওই ইনসিডেন্টের ভিডিওটি দেখায় এবং জানতে চায়, তুমি ওই সময় গুলি করার পর এতগুলো পুলিশ তোমার কাছে ছুটে আসছিল, তুমি 1 ইঞ্চিও সরোনি, এমনকি ওই গানের সবগুলো গুলি শেষ হয়ে যাওয়ার পরও তুমি বারবার টিকা চাচ্ছিলে। নিবেদিতা বলে, ওই সময় আমার সাথে কি হয়েছিল আমার তো কিছুই মনে নেই, আমার শুধু মনে পড়ে আমি কার থেকে নেমেছিলাম আর এরপর আমি পুলিশ জিপে বসেছিলাম, এর মাঝে কি ঘটেছে আমি কিছুই মনে করতে পারছি না। আর নিবেদিতার মুখে কথা শোনার পর ভারত ডক্টর শাহানা নামে একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে এবং নিবেদিতার ওই ভিডিওটি দেখিয়ে নিবেদিতা যেমনটা বলেছে সেটা বলার পর ডক্টর জানায়, আমার মনে হচ্ছে নিবেদিতার সাথে সাইকোটিক ব্রেক হয়েছে। স্পষ্ট করে বোঝাতে গেলে আমাদের মাইন্ড যখন ডিপ্রেশনে থাকে তখন মাইন্ড সাডেনলি ব্রেক হয়, আর ওই ব্রেক 10 মিনিট হতে পারে, 1 মাস হতে পারে, বছরও হতে পারে বা বহু বছরও হতে পারে। আর এই সময়টার মাঝে যা কিছু ঘটে তা আমাদের কিছুই মনে থাকে না, যেমনটা অ্যাক্সিডেন্ট কেসগুলোর ক্ষেত্রে ঘটে, যে অ্যাক্সিডেন্টের পর তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, কিন্তু তারপর আস্তে আস্তে বা পরবর্তীতে কিছুদিন পর তার আবার যখন স্মৃতিশক্তি ফিরে আসে, এর মাঝে যে সময়টা সে কাটিয়েছে তার সাথে কি হয়েছে সে কিছুই মনে করতে পারে না। এটাও তেমনি একটি। আর ডক্টর থেকেই সবকিছু জানার পর ভারত ডক্টরকে অনুরোধ করে, যদি আপনাকে কোর্টে ডাকা হয় কাইন্ডলি কোর্টে এসে আপনি কোর্টকে সেটা বুঝিয়ে দিবেন। শাহানা অবশ্য রাজি হয়ে যায়। তবে এরপরই ভারত যখন সেখান থেকে বের হয় তখনই আমরা রবার্ট ডিসোজার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, সে সার্বক্ষণিক ভারতকে ফলো করে যাচ্ছে। আর এর পরবর্তী শুনানির দিনই ভারত ওই ইনসিডেন্টের ভিডিওটি দেখায়, আর এরপর কোর্টকে সাইকোটিক ব্রেকের বিষয়ে বলে যে ওই মুহূর্তেই নিবেদিতা কি করেছিল সেটা নিবেদিতা নিজেই জানে না, তাই নিবেদিতার এই কেসটি মার্ডার কেস নয়, এটা সেকশন 84 এর কেস। আর আইন বলে কোনো একটি ক্রাইম করার সময় যে ওই ক্রাইমটি করছে সেই সময় সে যদি মানসিক স্থিতিশীল না থাকে, মানে সে কি করছে সেটা বোঝার ক্ষমতা না থাকে, তাহলে সে যে অফেন্স করছে সেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা হবে না। অবশ্য রবার্টের কথা, নিবেদিতার মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে 2 বছর পার হয়ে গেছে। এই 2 বছর নিবেদিতা শান্তভাবে ছিল, তখন নিবেদিতা সবকিছুই মনে ছিল। আর নিবেদিতা যখন হঠাৎ ক্রাইম করল তখনই সে এগুলো কিছুই বুঝতে পারল না, তখনই মানসিক অস্থিতিশীল হয়ে গেল। অবশ্য এরপর ভারত নিবেদিতার মেয়ে শ্যামলীর ডক্টর ভিনাকে ডাকে, আর ভিনার কাছে শ্যামলীর কন্ডিশন জানতে চাইলে ভিনা যেটা জানায়, শ্যামলীর শরীরের মধ্যে আঘাতের চিহ্ন আছে, তাকে খুব জঘন্যভাবে মলেস্ট করা হয়েছে, এমনকি তার যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছে। আর এটা শোনার পর নিবেদিতা চিৎকার করতে থাকে। নিবেদিতা বারবার বলছিল, জ্যাকিকে আমি যদি একবার পাই আমি ওকে মেরে ফেলব। এরপর নিবেদিতাকে শান্ত করা হয়, আর ভারত কোর্টকে বলে মেয়ের সাথে এমন জঘন্য কিছু হয়েছে সেটা জানার পর একজন মা কিভাবে রিল্যাক্স থাকতে পারে, একজন মা 2 বছর কেমন মানসিক অবস্থার ভিতর দিয়ে পার করেছে সেটা একমাত্র সেই বলতে পারবে। আর সাইকিয়াট্রিক ব্রেকের বিষয়ে ভালো করে জানাতে ডক্টর শাহানাকে ডাকে, আর শাহানাকে এই সাইকিয়াট্রিক ব্রেকের বিষয়ে জানালে শাহানা পুরো পোল্টি মেরে বসে। শাহানা বলে, নিবেদিতা সবকিছু অ্যানালাইজ করে যতটুকু বোঝা যাচ্ছে ওর সাইকিয়াট্রিক ব্রেক টাইপের কিছুই হয়নি, এটা খুবই রেয়ার কেস, খুবই কম ঘটে, এক্ষেত্রে ঘটেনি। তবে শাহানা বলছিল আর বারবার রবার্টের অ্যাসিস্ট্যান্টের দিকে তাকাচ্ছিল, আর এতে করে ভারত স্পষ্টই বুঝতে পারে শাহানাকে হয়তোবা থ্রেট করা হয়েছে। এজন্য ভারত কোর্টকে বলে যে শাহানাকে হোস্টাইল করা হয়েছে, কারণ সে ক্লিনিকে আমাকে অন্য কথা বলেছিল, আর এখানে তার জবানবন্দি চেঞ্জ করে নিয়েছে। অবশ্য রবার্টের কথা তার প্রমাণ কি? ভারত বলে প্রমাণ আছে, তার ক্লিনিকে সে যখন আমার সাথে কথা বলেছিল তখন তার কথাগুলো আমি আমার ফোনে রেকর্ড করে রেখেছি, আর ওই রেকর্ডটি কোর্টে যেন গ্রহণ করা হয় সেজন্য ভারত আগে থেকেই ফরেন্সিক থেকে অথরাইজেশন নিয়ে এসেছে। আর ভারতের ফোন থেকে ওই অডিওটি শোনার পর কোর্টও বুঝতে পারে শাহানা তার জবানবন্দি পরিবর্তন করেছে, তাই শাহানার এখন যে জবানবন্দি দিয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। আর জাজ এই সিদ্ধান্ত দেয় রবার্ট জাজের উপর উত্তেজিত হয়ে যাচ্ছিল, কারণ সে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। অবশ্য জাজ রবার্টকে শান্ত করে এই কেসের হিয়ারিংয়ের জন্য নতুন একটি ডেট দেয়। তবে রবার্ট যাওয়ার সময় ভারতকে স্পষ্ট করে থ্রেট দিয়ে যায়, এই কেস তুমি কিছুতেই জিততে পারবে না, যে কোনো মূল্যে আমি এই কেসটি জিতব। এরপর সবাই যখন সেখান থেকে চলে যাচ্ছিল এক ব্যক্তি স্বপ্নার সাথে কথা বলার চেষ্টা করছিল,
কিন্তু স্বপ্না তাকে অ্যাভয়েড করে চলে যায়। আর এরপর হসপিটাল থেকে কল করে জানানো হয় নিবেদিতা যেহেতু জেলে তাই শ্যামলের হসপিটাল বিল পরিশোধ করতে পারেনি। হসপিটালে অনেক বিল জমে গেছে। স্বপ্নার কাছে কিছু সেভিংস ছিল, আর ভারত তার বাইকটি বিক্রি করে ওই টাকা দিয়ে শ্যামলের হসপিটালে বিল দিয়ে দেয়। আর পরবর্তী হিয়ারিংয়ের দিন রবার্ট কোর্টের সামনে যে বিষয়টি নিয়ে আসে সেটা কেউ চিন্তা করতে পারেনি। রবার্ট প্রথমেই জ্যাকের পোস্টমর্টমকারী ডক্টরকে ডাকে এবং তার স্টেটমেন্ট অনুযায়ী জ্যাকির বুকের 2 পাশে 8টি গুলি শুট করা হয়েছে। আর এ কারণেই মূলত জ্যাকি অন দ্য স্পট মারা গেছে। যে ব্যক্তি কখনো গান ধরেইনি তার পক্ষে এত নিখুঁতভাবে শুট করা কিভাবে সম্ভব? রবার্ট কোর্টকে জানায় নিবেদিতা একজন শার্প শুটার। নিবেদিতা স্টেট লেভেলের এমনকি ন্যাশনাল লেভেলেও খেলেছে, তার অনেক সার্টিফিকেট এবং মেডেলও আছে। তাই রবার্টের কথা নিবেদিতার কোনো সাইকোয়েট্রিক ব্রেক হয়নি। নিবেদিতা শান্ত মস্তিষ্কে নিখুঁতভাবে শুট করেই জ্যাকি খুন করেছে। তবে নিবেদিতা যে একজন শার্প শুটার ছিল এ ব্যাপারে ভারত কিছুই জানত না। এজন্য ভারত একদমই হতবম্ব হয়ে গেছে। তাই ভারত কোর্টের কাছে আরও কিছু সময় চেয়ে নেয়। আর এরপর ভারত নতুন করে চিন্তা করতে শুরু করে যে কেসটিকে সে কোন দিকে নিয়ে যাবে। তবে এর মধ্যে একদিন শ্যামলীকে দেখতে গিয়ে ভারত লক্ষ্য করে শ্যামলী 2 ঘরের নামতা পড়ছে। মানে শ্যামলী তমাতে থাকা অবস্থায় শ্যামলীর সাবকনশিয়াস মাইন্ড একদমই কাজ করছে এবং 2 ঘরের নামতা একদম সঠিকভাবে সে বলছে। আর পরবর্তী শুনানির দিনই ভারত কোর্টকে শ্যামলীর এই নামতার বিষয়টিও বলে যে শ্যামলী কমাতে থাকলেও তার সাবকনশিয়াস মাইন্ড একদমই রাইট গণনা করছে। আর এখানে নিবেদিতা যে ছোটবেলায় তার বাবার হাত ধরে শুটিং শিখেছিল, সারা জীবন শুটিং করে এসেছে, তার ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। নিবেদিতা যখন সাইকিয়াট্রিক ব্রেকটি হয়েছিল তখন নিবেদিতার সাবকনশিয়াস মাইন্ড থেকেই নিবেদিতা নিখুঁতভাবে শুট করেই জ্যাকির খুন করেছে। আর এটা হওয়ার পসিবিলিটি আছে। আর রবার্টও এজন্য কিছুই বলতে পারছে না। তাই রবার্টও এবার কোর্টের কাছে সময় চেয়ে নেয়। এদিকে জনার্দনও বুঝতে পারছে রবার্টের হাত থেকে কেসটি আস্তে আস্তে পিছলে যাচ্ছে। এজন্য জনার্দন রবার্টের উপর আস্থাও রাখতে পারছে না। জনার্দন এটাও বলে যদি সামনে ইলেকশন না থাকতো তাহলে আমি কোর্টের বাইরে এই কেসে সমাধান করে নিতাম। কিন্তু রবার্টের কথা প্রতিটি হিয়ারিংয়ের দিন ও নতুন নতুন থিওরি নিয়ে আসে। ও কখন কোন থিওরি নিয়ে আসে এটা আগে থেকে বোঝা না যাওয়ায় কেসে ডিফেন্ড করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। জনার্দন জানতে চায় তাহলে আগামী হিয়ারিংয়ের দিন ও কোন থিওরি নিয়ে আসবে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি কেসটি জিততে পারবেন রবার্টের কথায় 5 মিনিটেই। এজন্য জনার্দন তার লোকেদের নির্দেশ দেয় ভারতের বাড়ি থেকে বা ভারতের অফিস থেকে যত ডকুমেন্টস আছে সবকিছু নিয়ে আসো। অন্যদিকে ভারত এখন চিন্তা করছে তারা আগামী হিয়ারিংয়ের দিন আসলে কি নিয়ে কথা বলবে, কারণ এখানে তো আর ইমোশন কাজ করে না, তাদেরকে সলিড কোনো এভিডেন্স দেখাতে হবে। আর নিবেদিতা যে ওই দিন শর্ট কেন শুট করেনি সেটা প্রমাণ করার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে নার্কোটেস্ট। কিন্তু এই নার্কোটেস্টের কথা বললে রবার্ট কিছুতেই সেটা রাজি হবে না। এই জন্য তাদের এখন বিকল্প রাস্তা দেখতে হবে। ভারতটাই কথা বলছিল আর এখানে যে পয়েন্টগুলো আসছিল ভারত তার নোটবুকে সব লিখে রাখছিল, কারণ এটা ভারতের অভ্যেস। সব পয়েন্টগুলো সে নোটবুকে লিখে রাখে যাতে কোনো কিছু মিস হয়ে না যায়। এদিকে আবার জনার্দনের লোকজন ভারতের বাড়ি থেকে ভারতের সব ডকুমেন্টসগুলো তল্লাশি করছে। ঠিক তখনই ভারত এসে পড়ে আর এসেই দেখে তার ঘরের মধ্যে লোকজন। ভারত বুঝতে পারে ওরা ডকুমেন্টস নিতে এসেছে, তাই ভারত তার ডায়েরি বাইরে রেখে ভিতরে গিয়ে তাদেরকে বের করার চেষ্টা করে। তবে তারা ভারতকে মারধর করে ওইসব ডকুমেন্টস নিয়ে চলে যাচ্ছিল। এদিকে ভারত ডায়েরি বাইরে রেখে এসেছে, তাই ভারত কিছু একটা চিন্তা করে ওই ডায়েরি নিয়ে তাদের পিছু করে ওই ডায়েরিটিও তাদের ট্রাকে ফেলে আসে। আর এরপর তারা ওই ডকুমেন্টসগুলো নিয়ে স্টাডি শুরু করে। আর খুঁজতে খুঁজতে তারা ভারতের ডায়েরির মধ্যে নার্কোটেস্টের বিষয়ে জানতে পারে। এর দ্বারা প্রমাণ হয়ে যাচ্ছে ভারত পরবর্তী দিন নার্কোটেস্টের বিষয়ে কথা বলবে। আর ডায়েরির মধ্যে মূলত ভারত লিখে রেখেছে যে কোনোভাবেই নার্কোটেস্ট করা যাবে না। আর পরবর্তী শুনানির দিন রবার্ট প্রথমেই সেই সব কিছু প্রমাণ করার জন্য নার্কোটেস্টের বিষয়ে কথা বলে, কারণ রবার্ট তো ভাবছে ভারত কিছুতেই নার্কোটেস্ট করাতে চাইবে না। আর নার্কোটেস্ট করলে নিবেদিতার ভিতরে সত্যিটা বের হয়ে আসবে। কিন্তু এইটা যে ভারতের একটা চাল ছিল সেটা রবার্ট বিন্দু মাত্র আন্দাজ করতে পারেনি, কারণ ভারত ভালো করেই জানত সেই যদি নার্কোটেস্টের কথা বলে রবার্ট তাতে কিছুতেই সম্মতি দেবে না। এজন্য ভারত খুব চতুরতার সাথে রবার্টকে নার্কোটেস্টের অ্যাপ্রুভালটি নিয়ে নিল। এরপর নিবেদিতা নার্কোটেস্ট করলে সেখানেও নিবেদিতা বলে তার সাথে কি ঘটেছিল বা নিবেদিতা কি করেছে নিবেদিতা কিছুই জানে না। অন্যদিকে কোর্টে সেই লোকটা স্বপ্নার বাড়িতে গিয়ে স্বপ্নার সাথে দেখা করে। আর এখানে আমরা জানতে পারি এই লোকটি মূলত ফরেন্সিক ল্যাবের কাজ করে। আর সে স্বপ্নাকে জানায় জন্তুন তাকে টাকা দিয়ে জ্যাকের ডিএনএ রিপোর্টটি চেঞ্জ করতে বলেছিল, কিন্তু সে পরিবর্তন করেন। তাই সে ওই ল্যাব রিপোর্টটি স্বপ্নার হাতে তুলে দেয়। কিন্তু স্বপ্না শুধু জানতে চায় আপনি এটা আমাকে কেন দিচ্ছেন। লোকটি শুধু একটি উত্তর দেয়, আমার একটি মেয়ে আছে। আর এরপরে এই রিপোর্টের বিষয়টি প্রকাশ্যে আসে। তার মানে জ্যাকি জীবিত থাকতো তাহলে দোষী প্রমাণিত হতো। সিন চালার পরবর্তী শুনানির দিন নিবেদিতা নার্কোটেস্ট প্রমাণ করছে নিবেদিতা ওই সময়ে সজ্ঞানী কিছুই করেনি। যদিও নার্কোটেস্ট করা হয়েছে তারপরও রবার্ট শেষবারের মতো নিবেদিতাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। আর কোর্টের অনুমতি নিয়ে রবার্ট নিবেদিতার কাছে জানতে চায় যে লোকটা তোমার মেয়ের সাথে এত কিছু করলো, তোমার মেয়ের এই অবস্থা করলো, ওই লোকটাকে যদি তুমি সামনে পেতে তাহলে তুমি কি করতে। রবার্ট মূলত নিবেদিতাকে উত্তেজিত করতে এই কথাগুলোই বলছিল। আর বারবার বলায় নিবেদিতা একসময় উত্তেজিত হয়ে বলেই বসে, একবার কেন 112 বার যদি ও আমার সামনে আসে আমি ওকে গুলি করে মারব।
আর এটা শোনার পর কোর্ট ক্লোজিং স্টেটমেন্টের জন্য পরবর্তী ডেট দেয়। এরপর এই কেস নিয়ে সোশ্যাল মিডিয়াতে তাণ্ডব শুরু হয়। কোর্টের ট্রায়াল এখন ট্রায়াল বাই মিডিয়া হয়ে গেছে। সিন চলে যায় পরবর্তী শুনানির দিন। কোর্টের সামনে মানুষেরা প্রোটেস্ট করছে। শ্যামলীর সাথে যা কিছু হয়েছে তার ন্যায় বিচার চায়, আর নিবেদিতার মুক্তি চায়। এরপর কোর্টের অধিবেশন শুরু হয়। রবার্ট প্রথমেই বলে নিবেদিতা যেভাবে এসআই থেকে গান নিয়ে এম করে শ্যুট করেছে, এই যে পুরো প্রক্রিয়াটা নিবেদিতা যে মেন্টালি আনস্টেবল সেখানে সন্দেহ তৈরি করছে। আর জ্যাকি শ্যামলীর সাথে যা করেছে সেই বিষয়ে রবার্ট বলে নিবেদিতার জায়গায় যদি আমিও থাকতাম তাহলে আমিও জ্যাকিকে মারতেই চাইতাম, তবে সেটা শুধুমাত্র ইমোশনের জায়গা থেকে। কিন্তু বিচার ব্যবস্থা ইমোশন নিয়ে কাজ করে না। নিবেদিতার আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই, কারণ আমরা যদি আমাদের সমস্যা সমাধান করতে আইন নিজের হাতে তুলে নিই তাহলে সমাজ ব্যবস্থায় প্রভাব পড়বে। আজ নিবেদিতাকে দেখে কাল অন্য কেউ ক্রাইম করার পর বলবে সে মানসিক স্থিতিশীল ছিল না, আর এর দ্বারা বিচার ব্যবস্থার ওপর প্রভাব পড়বে। তাই সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তাই রবার্ট খুনের দায়ে নিবেদিতা সর্বোচ্চ শাস্তি দাবি করে। এরপর ভারতের স্টেটমেন্টে প্রথমেই ভারত কোর্টের কাছে একটি ভিডিও কল করার অনুরোধ করে, আর কোর্টের পারমিশন নিয়ে ভারত হসপিটালে কল করে। আর এখানেই দেখা যায় শ্যামলীর জ্ঞান ফিরেছে। শ্যামলী এখন সুস্থ, আর ভিডিও কলে মেয়েকে সুস্থ দেখে নিবেদিতাও আহান আনন্দে আত্মহারা। অন্য পাশ থেকে মেয়েটা বারবার বলছে, মা তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি এসো। সাথে এটাও বলে আমি আর কখনো তোমার কাছে বেলুন চাইব না। শ্যামলীর কথায় নিবেদিতা বলে, তুমি চিন্তা করো না মা, আমি যত দ্রুত সম্ভব আমি এসে পড়ব। এরপর ভারত কোর্টকে বলে এই বাচ্চা মেয়েটা বেলুন খুব পছন্দ করত, আর সেই বেলুনের জন্যই তার আজ এই অবস্থা। এই মেয়েটা 2 বছর জীবন মৃত্যুর সাথে লড়াই করেছে। সে একটা যোদ্ধার মতো লড়াই করে জিতেছে। সে আজ সুস্থ, আর তার এখন তার মায়ের প্রয়োজন। আর এদিকে তার মায়ের বিরুদ্ধে যে খুনের অভিযোগ আনা হয়েছে সব ফ্যাক্ট বলছে সে ওই সময় সজ্ঞানে কিছুই করেনি, আর আইনও বলছে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। ভারত রেফারেন্স হিসেবে এই ধরনের আরও কয়েকটি কেসের তথ্য দেখায় যে এমন ঘটনা আগেও ঘটেছে। ভারত কোর্টকে এটাও বলে নিবেদিতার কেসটি যদি বারবার পোস্টপোন করা না হতো, জ্যাকির যদি বেল না হতো, তাহলে নিবেদিতার দ্বারা জ্যাকির খুন হতো না, আর জ্যাকির খুন না হলে নিবেদিতাও আজ খুনই হতো না। তাই এই সব কিছুর পিছে আমাদের বিচার ব্যবস্থা দায়ী। আর ভারত শুধু এই জন্য বিচার ব্যবস্থাকে না, এই সমাজকেও দায়ী করে। আর সকল স্টেটমেন্ট শোনার পর কোর্ট সকল সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে এবং ফ্যাক্টগুলো গ্রহণ করে সবার উদ্দেশ্যে বলে সকল সাক্ষ্য প্রমাণ এবং ফ্যাক্ট অনুযায়ী নিবেদিতা যে কাজটি করেছে সেটা নিবেদিতা আনকনশিয়াস মাইন্ডে করেছে, নিবেদিতা সজ্ঞানে করেনি। তাই কোর্ট নিবেদিতার বিরুদ্ধে আনা সকল অভিযোগ থেকে নিবেদিতাকে মুক্তি দেয়। আর এভাবে শুধু ভারতই তার কেস জিতল না, একজন মা তার ন্যায় লড়াই জিতল। এর মধ্য দিয়ে মুভিটা শেষ হয়। আর এই মুভিটি দেখে আমরা এই শিক্ষা পাই, ন্যায় বিচার আমাদের অধিকার, যার জন্য আমাদের লড়াই করতে হয়। আর একজন মায়ের সংগ্রাম আমাদের এটাই মনে করিয়ে দিল যে অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা আরেকটি অপরাধ। আসুন আমরা সবাই মিলে সত্যের পথে কথা বলি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং এমন একটি সমাজ করি যেখানে প্রত্যেকে ন্যায় বিচার পায়। তো মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লোরেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।